বলবো যে দাদা আপনার নাম আর পরিচয়টা দেবেন। আমার নাম হচ্ছে সুভাষিস সেনগুপ্ত। আমি থাকি কেষ্টপুর হানাপাড়া, BG30 কেষ্টপুর হানাপাড়া। বলবো যে এই গ্রোডক্স হসপিটালে আপনার মনে হয় পেশেন্ট ভর্তি হয়েছিল, যদি বলেন পেশেন্টের নাম পরিচয় আর কি হয়েছে। পেশেন্টের নাম হচ্ছে ডক্টর আলো সেনগুপ্ত। পেশেন্টের যেটা মেন প্রবলেম ছিল, পেশেন্টের একটা ফিমার ফ্র্যাকচার ছিল। সেই ফিমার ফ্র্যাকচারের পরে উনি বাড়িতে ছিলেন, তারপরে ওনার হঠাৎ করে খাওয়াটা বন্ধ হয়ে যায়, মানে বাড়িতে কিছু খাচ্ছিলেন না। তাই জন্য আমরা মানে এই শুক্রবারের আগের শুক্রবার, মানে তারিখটা একটু বলো কত তারিখ হচ্ছে, কালকে কত তারিখ গেছে, 3 তারিখ, তার মানে আগের শুক্রবার কত তারিখ গেছে, 28, 27 বা 28 এরকম হবে, 26, 27 তারিখ, মানে এই শুক্রবারের আগের শুক্রবার আমরা ভর্তি করি। যখন আমরা পেশেন্টকে ভর্তি করি রাত্রি 12:30টার সময়, তখন পেশেন্ট চোখ মেলে তাকাচ্ছে, অ্যাম্বুলেন্সে করে যখন নামাচ্ছি তখনও চোখ মেলে তাকাচ্ছে। ভর্তি করার পরে পরের দিন আমার মেয়ে এবং আরেকজন আমার মেয়ের সাথে এসেছিল, তখন যারা দেখতে এলো, তো তখন পেশেন্ট কোনো সাড়া দিচ্ছে না, কোনো ডাকলে পরে কোনো উত্তর দিচ্ছে না। এবং এই নার্সিংহোমে একজন আছেন, মানে মেডিকেল অফিসার, উনি পরিচয় দেন নিজেকে, সেটা হচ্ছে জয়ন্ত দে, সম্ভবত নাগের বাজারে থাকে। আমি ওনার নাম্বার আমাকে এই হসপিটালের যে মালিক আছেন সোমা চক্রবর্তী, সে দেয় যে এনার সাথে কন্ট্যাক্ট করে সব জেনে নেবেন। যখন ওনার সাথে কন্ট্যাক্ট করে আমি জানছি, তখন উনি আমাকে বলছেন না, পেশেন্ট ভালো আছে, পেশেন্ট স্টেবলের দিকে যাচ্ছে, পেশেন্ট কথা বলছে, পেশেন্ট স্টেবল হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। তো আমরা ডক্টর জয়সওয়াল, মেডিসিনের ডাক্তার, তার আন্ডারে ভর্তি হয়েছিল, তো পেশেন্ট স্টেবল হয়ে যাবে। এবার পেশেন্ট যখন স্টেবল হয়ে যাবে, এই কথাটা যখন বলা হচ্ছে, আমি বারবার বলছি উনি কি চোখ মেলে তাকাচ্ছেন, উনি কি চোখ মেলছেন, উনি কি কথা বলছেন? হ্যাঁ, কথা বলছে, এপাশ ওপাশ করছে, চোখ খুলছে, মাঝে মাঝে বলছে আমি বাড়ি যাব। আমি বললাম দেখুন আপনি ঠিক বলছেন তো? বলছে হ্যাঁ আমি ঠিক কথা বলছি। এবার আমার লোক গেল বুধবার দিনকে যখন এসে ওনাকে ডাকে, আমি নিজে আসতে পারিনি, কারণ আমি এগুলো দেখতে পারি না নিজের চোখে, যেহেতু আমার পিসি হয় এবং উনি বিয়ে থা করেননি, আমার কাছেই থাকতেন, নিজের ছেলের মতো ভালোবাসতেন, আমি এগুলো নিজের চোখে দেখতে পারিনি। এবারে যখন আমার লোক আসে, ও কি ফারুক আলী, ও এসে যখন দেখে, আমাকে এসে নিচে নেমে বলে দাদা পেশেন্টের কোনো সাড়া শব্দ কিচ্ছু নেই, 15 বার ডেকেছি আমি, কোনো সাড়া দেয়নি। সেটা যখন আমি শুনতে পাই, আমি সঙ্গে সঙ্গে হসপিটালের যে মালিক আছে সোমা চক্রবর্তী, তাকে ফোন করে আমি ডাইরেক্ট কমপ্লেন করি। বলছে না, পেশেন্টকে আপনি এরকমই নিয়ে এসেছিলেন, না এটা হতে পারে না, এই সেই বলে আবার জয়ন্তকে ফোনটা দিয়ে দেয়। বলছে না, ওনাকে পাঠান, এই তো পেশেন্ট আমার সঙ্গে কথা বলেছে কিছুক্ষণ আগে। হঠাৎ করে কালকে দুপুর থেকে আমাকে 2টোর সময় জানানো হয় পেশেন্টের অক্সিজেন লেভেল নেমে যাচ্ছে, পেশেন্টকে অক্সিজেন দিতে হবে, আর মাস্কে অক্সিজেন দেবো, মাস্কে অক্সিজেন নাকি পেশেন্ট নিচ্ছে না। তারপরে বললে পাইপ দিয়ে অক্সিজেন দিতে হবে। পাইপ দিয়ে যখন অক্সিজেন দেওয়া হচ্ছে, বলছে অক্সিজেন লেভেল 66, 65, আস্তে আস্তে ডাউন টু লেভেল হচ্ছে, আমরা এক্ষুনি ভেন্টিলেশনে দেবো। তাই বললাম ভেন্টিলেশনে দেবেন, তাহলে এরকম ভাবে অক্সিজেন কমে যাচ্ছে কেন? বলছে না, ওনার যে ইনফেকশনটা ছিল, সেই ইনফেকশনটার জন্য আমরা পেপজো বলে একটা অ্যান্টিবায়োটিক চালিয়েছিলাম, সেই অ্যান্টিবায়োটিকটা ইনফেকশনটা কমে গেছিল, কমে 13,000-এ 17,000 কাউন্টিং ছিল ব্লাডের, সেটা নেমে 13,000-এ চলে এসছে, কিন্তু আবার ইনফেকশনটা এখন বেড়ে 20,000 হয়ে গেছে। মানে এটা ভেন্টিলেশনে দেওয়ার পরে আমাকে বলছে আবার ইনফেকশনটা বেড়ে 20,000 হয়ে গেছে, আমরা অন্য অ্যান্টিবায়োটিক আবার চালু করেছি। এই করতে করতে সারা রাত কাটায়। দুপুরবেলা আমাকে ফোন করে বলে অর্থোপেডিক ডাক্তার এসছে, একটা ইঞ্জেকশন দিতে হবে, 18,740 না 19,740 টাকা ক্যাশ পাঠান। আমি বললাম ক্যাশ তো আমি পাঠাতে পারবো না, আমি তো ফোন পেই করবো। তো যাই হোক, সেটাও আমি ফোন পে করি। এবারে রাত্রির বেলা যখন ইঞ্জেকশন মানে যখন ভেন্টিলেশনে চলে গেছে, রাত্রির 1:30 2টোর সময় আমাকে ফোন করে বলছে ডক্টর জয়সওয়াল 2টো ইঞ্জেকশন লিখে দিয়ে গেছে, 3400 টাকা দাম, 400 mg, আমরা কি ওই ইঞ্জেকশনটা আনাবো? বললাম যখন পেশেন্টকে সুস্থ করতে হবে, আমাকে এটা জিজ্ঞেস করার কোনো প্রশ্নই ওঠে না এখন যে আপনারা ভেন্টিলেশনের পেশেন্টকে ইঞ্জেকশন আনাবেন কিনা। ও মা, ভালো কথা। আমি ভোর 5টায় ফোন করি, বলছে পেশেন্ট একই রকম আছে, চোখ খুলে তাকাচ্ছে নাকি। বললাম কিরকম চোখ খুলে? দেখো না, আধ বোঝা চোখ, মানে এই ভাষাটা আমাকে রিসেপশন থেকে বলা হয়েছে, আধ বোঝা চোখ। এবারে ঠিক 6:30টায় ফোন করে এখানকার যে আরএমও, আমি যেটা শুনতে পেয়েছি এখানকার আরএমও কোনো MBBS নয়, এটা আমার কাছে বারাসাত কোর্ট থেকে খবর আছে, মানে কোনো আয়ুর্বেদিকের কোনো কিছু হবে। তো সে বলছে যে এরকম পেশেন্টের অবস্থা ডিটোরিয়েট করে গেছে, পেশেন্টের লাংস বন্ধ, এই কিডনি মানে পেচ্ছাপ হচ্ছে না, ওনার কিডনি মনে হয় ফেলিওর করে গেছে। তো এবারে আপনারা চলে আসুন শিগগিরই, আর কিছুক্ষণের মধ্যে হার্ট বন্ধ হয়ে যাবে। এই করতে করতে ঠিক 7:30টায় 8:45 নাগাদ আমাকে ফোন করে বলে যে ওনার অবস্থা আরো ডিটোরিয়েট করছে, আপনারা চলে আসুন। আমি গিয়ে করবোটা কি আছে, আমার করার কি আছে, এটা হাতের সামনে পেশেন্টকে মারা। এই হচ্ছে পুরো ঘটনা। 8:50-এ নাকি ওনারা ডেথ ডিক্লেয়ার করেছে,
এই অবধি ব্যাপার এখন পর্যন্ত। আপনি কি যখন ভর্তি করেছিলেন তখন কি ক্যাশ টাকা দিয়ে ভর্তি করেছিলেন না কোনো স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্লাই করেছিলেন? না কোনো স্বাস্থ্যসাথী কার্ড না, টোটালটাই ক্যাশে পেমেন্ট করেছি আমি। এখন আপনার অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে আমার কোনো টাকা পয়সা ফেরত, আমি কোনো কম্পেনসেশন চাই না, কিন্তু এইসব নার্সিংহোমের এগেনস্টে যেন প্রশাসন এবং সরকার যদি তাদের মানসিকতা থাকে যেন স্টেপ নেয়। এখনো পর্যন্ত আপনি কত টাকা খরচা করেছেন পেশেন্টের পেছনে? নিয়ার অ্যাবাউট আমি এখনো পর্যন্ত নার্সিংহোমকে বিল পেমেন্ট করেছি 1,31,000 থেকে 32,000 টাকা। এখনো বাকি হিসেবটা দেয়নি, রিপোর্ট দেয়নি এগুলো। খেতে পাচ্ছিল না, মেন কারণ রিজনটাই হচ্ছে খেতে পাচ্ছিল না, এটাই হচ্ছে মেন রিজন। খেতে উনি বাড়িতে খাচ্ছিলেন না। আপনারা লাস্ট পেশেন্টের সঙ্গে কবে দেখা করেছেন? রিপোর্টও তো হ্যান্ড ওভার করেনি, আমি হোয়াটসঅ্যাপে পর্যন্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছি, পিডিএফ করে বিল পাঠিয়ে দিচ্ছে, কিন্তু রিপোর্ট পাঠাইনি। এবার রিপোর্ট নিতে গেলে নাকি অ্যাপ্লিকেশন দিতে হয়, এখন নাকি এনএইচবিসির কি নিয়ম হয়েছে, রিপোর্ট নিতে গেলে অ্যাপ্লিকেশন দিতে হবে। তো আমার কি বলছেন, পেশেন্টের সঙ্গে লাস্ট কখন কথা বলেছেন? পেশেন্টের সাথে লাস্ট কথা হয়েছে ওর পরশুদিনকে ফারুকের, ঠিক আছে, কথা হয়নি কোনো, পেশেন্ট কোনো সাড়াই দেয়নি। মানে আপনাদের অভিযোগ হচ্ছে আপনারা যখন ফোন করছেন কর্তৃপক্ষ এখান থেকে জানাচ্ছে যে পেশেন্ট স্টেবলের দিকে যাচ্ছে, আপনারা যখন যাচ্ছেন দেখছেন যে কোনো সাড়া দিচ্ছে না, কোনো সাড়া দিচ্ছে না। আচ্ছা, লাস্ট দুদিন যে কথা হয়নি, মানে কাল আর আজ, আপনাদের কি দেখা করতে দেওয়া হয়নি না আপনারা দেখা করতে আসেন? না, দেখা করতে আমরা কালকে আসিনি দেখা করতে, গত পরশুদিন অবধি লাস্ট এসছি আমরা। পরশুদিনকে যখন ও এসে দেখছে পেশেন্ট একদম নিস্তেজ হয়ে পড়েছে, তখন অভিযোগ করেছিলেন যে পেশেন্টের অবস্থা? আমি সেভারাল টাইমস আমার কাছে ফোনের রেকর্ড আছে, আমি কতবার করে ফোন করে জিজ্ঞেস করছি যে পেশেন্টের অবস্থা কিরকম। আমাকে বারবারই বলা হচ্ছে, কালকে সকালেও বলেছে এমনকি এই জয়ন্ত বাবু যে পেশেন্ট কথা বলছে। আপনারা কি থানায় জানিয়েছেন? আমার বাবুবাড়ি থানায়, এই কোথায় কমপ্লেন কপিটা? থানার কি বক্তব্য? থানা এনকোয়ারির জন্য পাঠাচ্ছে, এনকোয়ারি করে ওরা দেখবে, এবার থানা যে প্রসিডিওরে এগোবে সেই প্রসিডিওরে এগোবে। আপনারা কি চাইছেন যে হসপিটালে কি ব্যবস্থা ছিল না যেটা আপনার পিসি? না, একদম যে ধরনের ব্যবস্থা, স্বাস্থ্য ভবনকে আমরা সোমবার দিনকে কমপ্লেন দিচ্ছি, এবং যে ধরনের পরিকাঠামো দরকার সেই পরিকাঠামোটাই এদের নেই, এবং এরা বাইরের থেকে, সবচেয়ে বড় কথা, কিছুক্ষণ আগেই আপনারা আসার আগে আর একটা পেশেন্ট পার্টির সাথে প্রচন্ড রকম ঝামেলা চলেছে। তারা কালকে কোনো পটি হচ্ছে এরকম কোনো পেশেন্টকে নিয়ে এসছে, তাকে কোনো দেখেও নি, একটা চ্যানেল করে দিয়ে 50,000 টাকা বিল করেছে। এটা সকাল 10:30 থেকে 11টা অব্দি এই ঝামেলা হয়েছে। তারপর এখানকার লোকাল কাউন্সিলর তাকে ফোন করে বলছে তোকে 10,000 টাকা দিচ্ছি, ওখানে ঝামেলা করিস না, বেরিয়ে, মানে পুরোটাই সেটিং। আলো সেনগুপ্ত আপনাদের হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। তাদের বাড়ির লোক আজকে আমাদের কাছে কমপ্লেন জানিয়েছেন যে হসপিটাল কোনো রকম ট্রিটমেন্ট করেনি, সহযোগিতাও করেনি। বারবার তাদেরকে জানানো হচ্ছে পেশেন্ট ভালো হয়েছে, তা কি করে উনি মারা গেলেন বা আপনার হসপিটাল কর্তৃপক্ষ তরফ থেকে আমরা কি জানতে পারছি? নমস্কার। পেশেন্ট আমাদের এখানে প্রথমে 28 তারিখে অ্যাডমিট হয়েছিলেন রাত্রিবেলা মিডনাইটে। তা ওনার পেশেন্টকে যেদিনই ভর্তি হয়েছেন পেশেন্ট ড্রাউজি স্টেট, এবং পেশেন্ট কোনো খাওয়া দাওয়া করছিল না, এবং পেশেন্টের সেপসিস ছিল একটা, এবং পেশেন্টের বেড সোর, এই কমপ্লেন নিয়ে পেশেন্ট এসেছেন। এবং পেশেন্টের প্রথম কথা হচ্ছে 15 থেকে 20 দিন ধরে উনি ফিমার ফ্র্যাকচার নিয়ে বাড়িতে পড়েছিলেন। সুতরাং ফিমার ফ্র্যাকচার পড়ে থাকাকালীন পেশেন্ট ড্রাউজি স্টেটে আছে, তখনও মানে পেশেন্টে কোনো কথা বলছেন না, খেতে পাচ্ছেন না। এই অবস্থা থেকে আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট দিয়েছি, আমরা নিউরো ডক্টর বলুন, আমাদের সাইকিয়াট্রিস্ট ডক্টর, মেডিসিন ডক্টর সবাই মিলে ওনাকে ট্রিটমেন্ট করেছেন, এবং তাদের আন্ডারে পেশেন্ট ইমপ্রুভ করছিলেন গ্র্যাজুয়ালি। এবং সেটা বাড়ির লোককে আমরা প্রত্যেক দিন, প্রত্যেকটা ক্ষণে, প্রত্যেকটা মুহূর্তে বাড়ির লোক নিজেরা আসছিলেন না হসপিটালে, তাদেরকে বাই ফোনে, ওভার দ্য ফোনে তাদেরকে সমস্ত ডিটেলস আপডেট দেওয়া হতো। গত কালকে দুপুর 2টোর পর থেকে ওনার সেপসিসটা হঠাৎ করে বেড়ে যাওয়াতে ওনার স্যাচুরেশনটা ড্রপ করেছিল। তখন অক্সিজেনটা আমাদেরকে সাপোর্ট দিতে হয়েছে পেশেন্টের, কিন্তু পেশেন্ট এতটাই অনীহা, মানে পেশেন্ট নট কোঅপারেটিভ, মানে পেশেন্ট চায় না সে নিজে বেঁচে থাকতে, ঠিক আছে। সেই অবস্থা থেকে আমরা সমস্ত রকম ট্রাই করেছি। আমরা লাস্টে পেশেন্টকে আমরা যখনই নিতে পারছেন না অক্সিজেন, নিজে ডিনাই করছেন, তখন আমরা ভেন্টিলেটর সাপোর্ট দিতে বাধ্য হয়েছি। তখন ভেন্টিলেটর সাপোর্টে দিয়ে ওনাকে সিরিঞ্জ পাম্পে নড়ার দিয়ে আমরা বিপিটাকে ওঠানোর চেষ্টা করেছি। সারা রাত ধরে আমাদের ডক্টর জয়সওয়াল উনিও চেষ্টা করেছেন, ঠিক আছে। তারপর পেশেন্টটা সেপসিসের কারণে পেশেন্টের এতটা বেড়ে গেছিলো ইনফেকশন, আবার সেটা বাড়তে শুরু করে দিয়েছিল, এবং তার অক্সিজেন লেভেলটা কম ছিল। সেই কারণে আমাদের পেশেন্টের ট্রিটমেন্টটা আমাদের এখান থেকে ভেন্টিলেশন সাপোর্টটা দেওয়া হয়েছিল। আজ
8:50 পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে সকালবেলা। তো সেখান থেকে আমরা যত সিপিআর টিপিআর দিয়ে পেশেন্টকে আমরা সার্ভাইভ করতে পারিনি। তো এই হচ্ছে আমাদের পুরো ব্যাপারটা। যে অভিযোগটা বারবার পেশেন্ট পার্টি করছে যে বারবার তাদেরকে বলা হচ্ছিল যে অনলাইনে পেমেন্ট হবে না, ক্যাশ টাকা দেওয়ার জন্য। তা এটার পেছনে ওরা বলছেন যে ক্যাশ টাকা কেন নেবেন, মানে এটার পেছনে কি যুক্তি ছিল? একটা জিনিস আমরা বলে রাখছি, পেশেন্টের বাড়ির লোক একটা দিনও আসেননি, যিনি ভর্তি করে গেছিলেন সেই রাত্রিবেলা। ওনারা পেশেন্টের ড্রাইভার, পেশেন্টের ম্যানেজার মানে কাজ করেন তার আন্ডারে, এসব লোককে দিয়ে ওরা পাঠাচ্ছিল এখানে। পেশেন্ট যিনি ভর্তি হয়েছেন তিনি ভর্তির পর থেকে একদিনও উনি আসতেন না। আর উনি প্রথম কথা উনি অর্থোপেডিকের ব্যাপারটা যেটা প্রবলেমটা ছিল 15 থেকে 20 দিন ধরে, সেটা ওনার বলেছেন আমি জড়িবুটি দিয়ে আমি ট্রিটমেন্টটাকে আমি বাড়িতে নিয়ে গিয়ে করবো। ঠিক আছে, তো আমরা তাকে কি করব, আমরা না পেরে তাকে সামনে না পেরে আমরা বলেছিলাম আপনাদের পেমেন্টটা আপনারা করবেন কীভাবে, তখন উনি বলেছেন আমরা অনলাইনে করবো। এবং ওনার আজ পর্যন্ত যে কটা পেমেন্ট স্টোরি আছে আমাদের কাছে হিস্ট্রি, আমাদের ডেটাবেসে প্রত্যেকটাই দেখবেন অনলাইনে পেমেন্ট করে আছে। আমরা কোনোদিন ওনাকে ক্যাশে পোস্ট করতে পারি না। দ্বিতীয় কথা, আমাদের ডক্টর যখন দেখতে আসেন, ডক্টর দেখে যাওয়ার পরে আমাদের যে পেমেন্টটা সেটা আমাদের হসপিটাল থেকেই দেওয়া হয়। ওটা কখনো পেশেন্টের বাড়ির লোককে বলা হয় না যে আপনারা পেমেন্ট করলে ডক্টর আসবে, এটা কখনো হয় না। আরেকটা অভিযোগ হচ্ছে যে আপনাদের এখানে যে রোগ, ওনার যে রোগ হয়েছে সেটার কোনো সিস্টেমেটিক্যালি এখানে কোনো সিস্টেম নেই আপনাদের এখানে। আপনার নাকি বাইরে থেকে ডক্টর, এটা যে কোনো হসপিটালে বাইরে থেকে ডক্টর এনে চিকিৎসা করানো যায়, কিন্তু এখানে নাকি কোনো রোগেরই কিন্তু এখানে সিস্টেমেটিক্যালি নেই। এটা কতটা সত্যি? গুডেস হসপিটালে কতটা সত্যতা? গুডেস হসপিটাল আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন যে গুডেস হসপিটাল হয়তো আমাদের সেটআপটা হয়তো অতটা বড় নয়, কিন্তু বাট আমরা এখানে যা যা সাপোর্ট দিই, এখানে ক্রেনিওটমি থেকে শুরু করে নিউরো থেকে শুরু করে এখানে বারহোল থেকে শুরু করে ব্রেন টিউমার থেকে শুরু করে এমন টাইপের ওটি এখানে অপারেশন সাকসেসফুলি এখান থেকে গেছে। ঠিক আছে, তো সুতরাং আমরা আমাদের সেটআপ এমনই সেটআপ আছে যেখানে আমাদের সম্পূর্ণ ফুললি অ্যাকোমোডেস্ট এবং সমস্ত ট্রিটমেন্ট এখানে হয়। ঠিক আছে, এক কথায় আপনার পেশেন্ট পার্টির যে অভিযোগ সেটাকে আপনি মিথ্যাচার বলছেন। ডেফিনেটলি, কারণ আজকে বাড়ির লোক মারা যাওয়ার পরে বাড়ির লোকের যে রিঅ্যাকশন সেটা তো সবাই জানে আজকের দিনে কি হয় আফটার ডেথ, সেটাই এখন হয়েছে। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম জয়ন্ত দে। এটা ব্রাঞ্চটা কোথায়? এটা ব্রাঞ্চটা কেষ্টপুর গুডেস হসপিটাল।